বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমার আজকের অতিথি কথা বলবার জন্য বায় বসা আছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ বাংলাদেশের রাজনীতিতে 2008-এর নির্বাচনের আগ থেকেই সামনের দিকে আসেন এবং কিছুদিন আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতিপ্রাপ্ত। আমার ডানে রয়েছেন, একেবারে ডানে আমার পাশে বসা আছেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের একটি উপকমিটির, কেন্দ্রীয় কমিটির একটি উপকমিটির সহ সম্পাদক, এবং তারপরে রয়েছেন ব্যারিস্টার আতিকুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করি যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় এবং সবার দৃষ্টিটা যেদিকে ঢাকা সিটি কর্পোরেশনের, ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে, এবং এই আগ্রহ যেমন আছে, প্রশ্নও আছে, মানে সংশয় আছে মানুষের মধ্যে যে শেষ পর্যন্ত এই নির্বাচনটি হবে কি হবে না। আপনার কাছে কি মনে হয়, হবে তো শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রথমে আমি সাধুবাদ জানাতে চাই ববি হাজ্জাজ ভাইয়াকে, আমাদের প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তিনি আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং তিনি নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তো আমরা চাই যে শিক্ষিত যুব সমাজের প্রতিনিধি রাজনীতিতে তাদের সম্পৃক্ততা বাড়াক এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষরাই রাজনীতিতে এগিয়ে আসবে, এটাই আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। আমরা যারা সাধারণ জনগণ, আমাদের প্রত্যাশা অবশ্যই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি হবে, সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হবে এবং সকল দলমত নির্বিশেষে সকল দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমাদের কাম্য। আর আশঙ্কার কথা যেটা বলেছেন, আশঙ্কা তো অবশ্যই আছে, কারণ গত 2 মাস ধরে বিএনপি যেই রাজনীতির নামে যে অপরাজনীতি এবং তারা যেই জ্বালাও পোড়াও কর্মসূচির মাধ্যমে এক ধরনের প্রতিহিংসা রাজনীতির মাধ্যমে যেই বর্তমান যে অস্থিতিশীল অবস্থার জন্ম দিয়েছে, পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ানোর মাধ্যমে, এর ফলেই কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটি আশঙ্কার জন্ম হয়েছে। তো আমার বিশ্বাস এবং আমাদের সাধারণ জনগণের প্রত্যাশাও থাকবে তারা এই ধরনের কর্মসূচি থেকে সরে এসে, যেই কর্মসূচির সাথে জনগণের সম্পৃক্ততা হয়নি, জনগণ যেই কর্মসূচির সাথে সমর্থন দেয়নি, তারা সেই কর্মসূচি থেকে সরে আসবে, তাদের ভুল উপলব্ধি করতে পেরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তারা এগিয়ে আসবে। তারা বিভিন্ন ধরনের কথা বলছে যে এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এই অজুহাতে তারা হয়তো নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এর আগেও কিন্তু এই সরকারের অধীনে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু তারা নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। সেই ক্ষেত্রে হয়তো তারা বলেছে যে আমাদের সাথে জনগণের সমর্থন আছে, কিন্তু আমরা যখনই নির্বাচনে হেরে যাব তখন আমরা বলবো যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা স্থূল কারচুপি হয়েছে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ এখন অনেক কিছুই তারা বুঝে এবং জনগণের সমর্থন সবসময় বাংলাদেশের সকল অর্জন, সকল ভালো কিছুর সাথেই থাকে। আপনি দেখবেন রিসেন্টলি ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ ইংল্যান্ডকে পরাজিত করলো, তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে এসেছে, কিন্তু বিরোধী দলের এই 2 মাসের কর্মসূচিতে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসেনি। অর্থাৎ বাংলাদেশের মানুষ এবং ওই সময়টাতে কর্মসূচিকে শিথিল করেছে এবং মানুষ, অর্থাৎ তার মানে কি, আমাদের দেশের একটি প্রধান রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি, তার কি কোনো দায়বদ্ধতা নেই সাধারণ মানুষের প্রতি? বাংলাদেশের বিজয় উৎসব যেখানে বিজয় মিছিল করার জন্য উনি শিথিল করতে পারে, তিনি পরীক্ষার্থীদের জন্য কি হরতাল শিথিল করতে পারতেন না? সেক্ষেত্রে আমাদের দেশের যুব সমাজ কিংবা আমাদের দেশের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎটা এরকম একটি দোটানার মধ্যে পড়ে যাবে। হরতাল অবরোধের কারণে সকল গার্জিয়ানরা এখন টেনশনে থাকেন। শুক্রবার দিন ছোট ছোট বাচ্চাদের এখন স্কুলে যেতে হয়, তারা জানে না কবে আদৌ তারা পরের দিন রাত্রে ঘুমাতে যাবে, পরের দিন স্কুলে যাবে নাকি হরতাল থাকবে। তারাও এখন হরতাল জিনিসটার সাথে সয়ে যাচ্ছে এবং আপনি খেয়াল করে দেখবেন তারা এখন জিজ্ঞেস করে, এখন বাচ্চারাও জিজ্ঞেস করে হরতাল হচ্ছে না, এখন তাদের মধ্যেও হরতালের একটা টপিক চলে এসেছে। তো আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে বিগত 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি, এর মাধ্যমে তারা শুধুমাত্র দেশের একটি বড় সংখ্যাগোষ্ঠীকেই তাদের ভোট দেওয়ার যে অধিকার এবং ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে জনপ্রতিনিধি নিশ্চিত করা এবং তাদেরকে সংসদে নিজস্ব জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা সমস্যার কথা তুলে ধরার যে অধিকার থেকে বিরত রেখেছে,
এর পাশাপাশি তারা যে শুধুমাত্র জনগণকে বিরত রেখেছে তা না, তারা তাদের নিজস্ব যে সকল সমর্থক গোষ্ঠী আছে তাদেরকেও তো তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত করেছে। আমরা আশা করব যে এই ভুল হয়তো তারা সামনে করবেন না। সো ব্যারিস্টার আতিকুর রহমান, যে প্রশ্ন আপনাকে করতে চাইছি, এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে, খানিকটা ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নিজেও প্রশ্নটা রাখলেন, বিএনপি শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকবে তো? কারণ বিএনপি বলেছে যদিও যে বৃহস্পতিবারে তারা প্রার্থী চূড়ান্ত করবেন, কিন্তু জনমনের প্রশ্নটা আছে যে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন করবে কিনা। না, আজকে এখন যে বিষয়টা হলো, কিছুক্ষণ আগে আমরা যে জিনিসটা দেখলাম যে নির্বাচন কমিশন বলেছে যে এখানে যারা ফেরারি ফিউজিটিভ যারা এবং যারা কনভিক্টেড তারা দে ক্যান নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। এরকম যদি হয়ে থাকে তাহলে তো পুরো নির্বাচন প্রসেসটা একটা হুমকির সম্মুখীন হবে। যে কারণ এখানে ম্যাক্সিমাম বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার, প্রচুর মিথ্যা মামলা, যে যার কারণে এরকম যদি হয়ে থাকে তাহলে তো একটা অনিশ্চয়তা থেকে। মিথ্যা মামলাকে তো আপনার লড়াই করতে হবে আইনি প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ার বাইরে তো আপনি কোনো উপায় নেই, এবং বর্তমান সরকারের আমলে তো কোনোভাবে উপায় নেই। মানে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো অতীতের নজির ধরে বা আওয়ামী লীগের পথ ধরে মামলাগুলো প্রত্যাহার করে নেবে, কিন্তু এই সরকারের আমলে তো আপনাকে আইনি লড়াইটাই লড়তে হবে। আমি তো আইনি লড়াই, যদি আমি ন্যায় বিচার পাই তাহলে তো আমি আইনি লড়াই যাব। এখানে দেখা গেছে জামিন দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো বিবেচনা আনতে হবে, যে ওয়েদার তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার সোশ্যাল স্ট্যান্ডিংটা কি, সে পালিয়ে যাবে কিনা। এখানে যদি আমরা মির্জা আব্বাসের কথা বলে থাকি, ওনার বিরুদ্ধে হিউজ মামলা আছে, এখানে ওনাকে যদি এই ফিউজিটিভ হওয়ার কারণে পার্টিসিপেট করতে না দেওয়া হয় এবং আলটিমেটলি সে যদি মামলাগুলো ফেস করে তাহলে বেল দেওয়া হবে না এখানে, এবং তাই হয়েছে বিগত সময়। জেলে থেকে নির্বাচন করবেন, জেলে থেকে তো যদি জামিন না পান। আমি জাস্ট বোঝার জন্য, জেলে থেকে এখানে মানুষের জোর করে যেতে হবে। অতীতে জেলে থেকে অনেকে নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন, বাংলাদেশের রেকর্ড হয়েছেন, কিন্তু এখানে যদি আমি যদি ন্যায় বিচার না পাই তাহলে আমি তো দেখা যাচ্ছে আমি কিভাবে মানুষের এখানে যাব, আমি কিভাবে দুয়ারে দুয়ারে যে বলবো যে আমার এই হয়েছে, এবং আমাকে তো মানুষের আমাকে সুযোগটা তো অ্যাপ্লাই করতে দিতে হবে। এখানে যে একটা ওয়ার্ড এখন ভেরি কমন, এবং সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এই কথাটা খুব কমন হয়ে গিয়েছে, কিন্তু এটা সিগনিফিকেন্স মারাত্মক। নির্বাচন কমিশন এখানে কিভাবে বলে দিল যে যারা ফিউজিটিভ, যারা ফেরারি, তারা আইন কি বলে? আপনি তো একজন আইন, এখন পর্যন্ত এটার ব্যাপারে কোনো ব্যাখ্যা আসেনি। ফিউজিটিভ একমাত্র যার বিরুদ্ধে স্পেসিফিক মামলা থাকবে, সে পার্টিকুলার ওই মামলাটাতে যদি ফেরারি থাকে তাহলে সে যদি বাইরে থেকে অন্য কোনো আইনজীবীর মাধ্যমে সে মামলাটা চালাতে পারবে না। এটা হচ্ছে ফিউজিটিভের মামলার ক্ষেত্রে পার্টিকুলার ওই মামলাটা। আমার বিরুদ্ধে পল্টন থানায় একটা মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য মামলায়, তো দেখা গেছে সেই মামলায় যদি আমি ফেরারি থাকি তাহলে ওই মামলাটা আমি আমার একজন আইনজীবীর মাধ্যমে চালাতে পারবো না। অন্য কোথাও আমি কি করব সেটার ব্যাপারে কোনো গাইডলাইন কিন্তু এখনো আসেনি। আমি আমার যে আশঙ্কাটা আমি বলেছিলাম আপনাকে যে এটা হতে পারে, এবং এটা দেখা গেল আজকে হলো। নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে দিল যে না, যারা ফিউজিটিভ এবং যারা কনভিক্টেড তারা ইলেকশন করতে দেওয়া হবে না, তাদের মনোনয়নপত্র বাতিল হবে। তাহলে এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হলো? বিএনপির যারা প্রার্থী হয়েছেন সবাই কি ফিউজিটিভ? মোস্ট অফ দ্য প্রার্থী যারা আছে সবার বিরুদ্ধে তো এরকম মামলা আছে, এবং আমি ব্যক্তিগতভাবে প্রার্থীদেরও সবাই। তো এরকম একটা পরিস্থিতিতে বিএনপি কেন নির্বাচন করবার আগ্রহ প্রকাশ করলো? বা এটা তো নির্বাচনটা এসেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা ডিক্লেয়ার করে, তারা নির্বাচন দিয়েছে, সরকারের পক্ষ থেকে এসেছে। এখন এটাকে আমরা দেখছি যে এটা আন্দোলনের একটা অংশ, কারণ আওয়ামী লীগ যে জিনিসটা করতে চাচ্ছে সেই ট্র্যাপে বিএনপি পা দেয়নি। আওয়ামী লীগ ভেবেছিল যে কেউই আসবে না নির্বাচনে, যা হয়েছে 5 জানুয়ারি নির্বাচনে 152 জন 53 জন পার্লামেন্ট মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, এবং আমি নিজেও এই ধরনের অনেক মামলায় জড়িত ছিলাম। দেখা গেছে যে মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে, বৈধ সবকিছু, কাগজ বৈধতা আছে, কিন্তু খুব সিলি ম্যাটারে, এবং আইনে বলা ছিল যে ওগুলো কারেকশন করার সুযোগ আছে, সেই সুযোগ দেওয়া হয়নি। তো কাজেই এখানে আসলে লেভেল প্লেইং ফিল্ড কিংবা নির্বাচন কমিশনের যে ভূমিকা, এটাই প্রশ্নবিদ্ধ, এবং সেটাই এস্টাবলিশ করাই হচ্ছে আজকে বিএনপির মূল উদ্দেশ্য, যে এই জিনিসটা দেখানো, এস্টাবলিশ করে বিএনপি হয়তো নির্বাচন থেকে সরে যাবে নাকি, এটা এখন আনসার্টেন। এই জিনিসটা এখনো নিশ্চয়তা, সেটা আপনার পক্ষে আনসার দেওয়া খুব ডিফিকাল্ট। আমি এই লেভেলে থেকে আমার পক্ষে আসলে পলিসি মেকিং এর ডিসিশন দেওয়াটা আমার পক্ষে। আসবো আবার আপনার কাছে। ববি হাজ্জাজ, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনি? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য, আপনার এই পরিমে আসার। আমরা আশাবাদী যে আমরা সামনে ভালো একটা নির্বাচন দেখতে পারবো, কিন্তু নির্বাচনের পরিবেশ কেমন বা অবস্থান কেমন এটা নিয়ে খুব বেশি আসলে আমরা এখন বলার অবস্থানে নেই,
কারণ আমরা এখনো প্রচারণা শুরু করিনি। ইসির আইন অনুযায়ী আমি নাগরিক হিসেবে, আপনি প্রার্থী হিসেবে সেই না, আমি নাগরিক হিসেবে বলছি, যখন প্রার্থীরা, শুধু প্রার্থী হিসেবে বলছি, আমি নাগরিক হিসেবেই বলছি, যখন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন তখন প্রার্থীরাও বুঝবেন, আর যারা প্রার্থী না নাগরিকরাও বুঝতে পারবেন যে আসলে কতখানি পরিবেশটা আছে যেখানে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে। বাট তাছাড়া অবভিয়াসলি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আরো অনেক কথা আছে, আমি শেয়ার করতে চাই। বাট প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই ব্যারিস্টার আসান আর ব্যারিস্টার আতিকুরদের, যে প্রথমত ব্যারিস্টার আসান খুব সুন্দর করে কিছু কথা বললেন, থ্যাংক ইউ। এবং এই তরুণ ব্যারিস্টারদের, এত সুদর্শন তরুণ ব্যারিস্টারদের সামনে দেখে আমি নিজেও খুব খুশি, এবং তাদেরকে এখানে দেখে আমি আজকে, এর আগে আপনার সাথে অনেকবার এসে আমি বলেছি যে আমি ডায়লগ পছন্দ করি, তর্ক না, এবং আজকে আমার মনে হচ্ছে তাদেরকে এখানে পেয়ে যে হয়তো কথা বলার এবং একে অপরকে বুঝবার একটা চান্স আমরা আরো বেটার পেয়েছি, তর্ক হয়তো এখানে কম হবে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আর একটা কথা বারবার ব্যারিস্টার আতিকুর তুলছিলেন যে ইসি নতুন করে বলেছে কনভিক্টেড আর ফিউজিটিভ, এই দুটো। আসলে আমি পার্সোনালি এটাতে খুব বেশি সমস্যা দেখি না, এবং কেন দেখি না সেটা আমি বুঝিয়ে বলছি। কনভিক্টেড কোনো আসামি ইলেকশন করতে পারবেন না, এটা পুরনো নিয়ম, পুরনো আইন, এটা সবাই জানে, সো এটা নতুন কিছু না। সো আপনি তুলেছেন ফিউজিটিভটা, পলাতক। তো আপনি নিজেই চিন্তা করেন যে পলাতক একজন ব্যক্তি, সে যদি পালিয়ে গেছে, সে ক্যাম্পেইন করবে কি করে? সো ক্যাম্পেইন করতে হলেও কিন্তু সে পালিয়ে থাকতে পারবে না, তাকে বাইরে আসতে হবে। সো ইলেকশন কমিশনের এই কথাটারই আসলে তেমন কোনো মূল্য আমি দেখি না। সেই কথাটার পজিটিভ মানে ইতিবাচক বা নেতিবাচক কোনোভাবেই কোনো মূল্য আমি দেখি না, কারণ ক্যাম্পেইনই তো আপনি করতে পারবেন না আপনি যদি পলাতক থাকেন। সো তার লোকজন করবে, যিনি ফিউজিটিভ তিনি হয়তো সামনে আসবেন না, কিন্তু তার হয়ে অন্যরা করবেন, ব্যারিস্টার আতিক করবেন। আপনি জনগণের মাঝে বিশ্বাস সৃষ্টি করবেন কিভাবে যে আপনি তাদের জন্য কাজ করবেন, যখন ভোট চাওয়ার জন্য আপনি আসতে পারছেন না? তাহলে আপনি তাদেরকে অফিসটাও ইন অ্যাবসেন্সিয়া রান করবেন, আপনি পলাতক থেকে ওই অফিসটা চালাবেন? কারণ এই অফিসটার উপরে তো অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। তো এই দায়িত্বগুলো পালন আপনি কি করে করবেন যদি আপনি অফিসে এসে চেয়ারে না বসতে পারেন? যদি আপনি পলাতকই থাকেন তাহলে আপনি দায়িত্ব পালন করবেন কি করে? আর যদি পলাতকই থাকেন তাহলে ওই দায়িত্ব পালন যদি করতে না পারেন, তাহলে ক্যাম্পেইন আপনি করতে পারছেন না, আপনাকে কেউ দেখতে পাচ্ছেন, আপনার ভোটাররা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাকে ভোট দেবে কেন? এটা রাজনৈতিক বাস্তবতা। এটা পার্লামেন্টারি ইলেকশন হলে হয়তো আরেকটু ভিন্ন হতে পারতো, কিন্তু সেটা ডিসকাশন তো এখন হচ্ছে না। এখন এটা নির্দলীয় ইলেকশনের কথা হচ্ছে, যেটা সিটি কর্পোরেশন, যেটা অ্যাকচুয়ালি শহরের জন্য ডিরেক্টলি কাজ করতে হবে। পার্লামেন্টে একটা গ্রুপ আইন বানায়, সো ওই গ্রুপের একজন মেম্বার যদি মিসিংও থাকে, ওই গ্রুপটা তবুও কার্যকরী হতে পারে। ফুটবল টিমে একটা লাল কার্ড খেয়েও 10 জন প্লেয়ার নিয়ে একটা টিম জিততে পারে, কিন্তু এটা নির্দলীয় নির্বাচন, যেহেতু এটা সোলো অফিস, উনি ইন অ্যাবসেন্সিয়া এটা চালাতে পারবেন না। সো উনি যদি ইন অ্যাবসেন্সিয়া চালাতে না পারেন, তাহলে ইন অ্যাবসেন্সিয়া এটার ক্যাম্পেইন যদি করতে না পারেন, তাহলে উনি জিততেও পারবেন না। যে দুটো সংশয়ের কথা আমি আমার ডানের দুই অতিথিকে প্রশ্ন করেছিলাম, ব্যারিস্টার আহসানকে যে নির্বাচন হবে কিনা, ব্যারিস্টার আতিককে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, এই কৌতূহল সবার মধ্যে আছে। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে আছে, যারা নিচ্ছেন না তাদের মধ্যে আছে, এবং যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের তো কৌশল ঠিক করবার ব্যাপারে এই প্রশ্নগুলো উত্তরগুলো খুবই জরুরি, খুবই আনসার্টেনিটির ভিতরে আমরা সবাই আছি। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই দুটো প্রশ্নের উত্তর, যদি আপনি কি মনে করেন কিনা যে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কি হবে না? খুবই ভিন্ন প্রশ্ন দুটো। সো প্রথমে যদি বিএনপি নিয়ে একটু কমেন্ট করতে চেষ্টা করি, আমি বিএনপির না, সো বিএনপি নিয়ে আমি বেশি কথা বলতে পারি না, ব্যারিস্টার আতিক আরো অনেক ভালো বলতে পারবেন। কিন্তু বিএনপির যে পজিশনটা, সেটা আমাদের কারোর কাছে খুব বেশি স্বচ্ছ না। এত বড় একটা দলের পজিশন স্বচ্ছ হওয়াটা সবার জন্যই জরুরি, দলের জন্য জরুরি, বাট নাগরিকদের জন্য, দেশবাসীদের জন্য জরুরি। কারণ তারা জানতে চায় যে এত বড় একটা দল যেটা এতবার সরকারে ছিল, তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, কি করছে। সো তাদের যেটাই স্ট্যান্ড, ওটা খুব ক্লিয়ারলি দেশবাসীকে জানানো দরকার। আমি কিসের প্রার্থী কিনা সেটা না, আমি এই দেশের একজন নাগরিক। সো আমার নিজের জানা দরকার যে এই দেশের রাজনীতিতে, এই দেশের বৃহত্তর দলগুলোর মধ্যে একটা দল কি করতে চাচ্ছে, তারা দেশকে কি দিতে চাচ্ছে এবং তারা কিভাবে এগিয়ে যেতে চাচ্ছে, এটা আমাদের কারো কাছে একেবারে পরিষ্কার না। আর যেহেতু পরিষ্কার না, সেহেতু তাদের কোনো অ্যাকশনই পরিষ্কার না, এবং তাদের এই সিটি নির্বাচন রিলেটেড কোনো কার্যকলাপ আমার কাছে পরিষ্কার না, পার্সোনালি আমার কাছে পরিষ্কার না। তবে এখানে আমি আরেকটা এডিশন দিতে চাই যে এই নির্বাচনটাই কিন্তু নির্দলীয় নির্বাচন, আইনত
নীতিগত সবভাবে আপনি চিন্তা করেন এটা নির্দলীয় নির্বাচন। সো দল বলতেই পারে একে সমর্থন দিচ্ছি, ওকে সমর্থন দিচ্ছি। যে কোনো আজকে হঠাৎ করে আপনার গ্রামীণ ফোন চিত্রের মাত্রা গ্রামীণ ফোন বলতে পারে আমরা একে পছন্দ করি বা ওকে পছন্দ করি, এটা যে কোনো কেউ বলতে পারে। আমি বলতে পারি, আপনি বলতে পারেন আমি একে সমর্থন দিচ্ছি, ওকে সমর্থন দিচ্ছি, কিন্তু দল প্রার্থী দিতে পারে না, এবং দল 3-4 জনকেও সমর্থন দিতে পারে। সো ওটা নিয়ে খুব বেশি চিন্তিত না, কিন্তু দলের প্রার্থী কে হচ্ছেন না হচ্ছেন এবং দল ওই হিসেবে প্রার্থী নিয়ে নির্বাচন করবেন কি না করবেন, এটা নিয়ে কোনো ধরনের কেবলমাত্র বিএনপি না, সেটি তো আওয়ামী লীগও প্রার্থী ঘোষণা করেছে অফিসিয়ালি। তো সেটাকে আমি অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখছি, এবং আমার মনে হয় সেটা অত্যন্ত নিন্দাজনক। কারণ আপনারা যদি সরকার পরিচালনা করছেন তাহলে সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আপনাদের উপরে যে আইন এবং নীতি সব মেনে চলা। সো সমর্থন আরেকটা জায়গায় সমর্থন দিতেই পারেন, যে কোনো কাউকে, মাল্টিপল লোকজনকে সমর্থন দিতে পারেন। আজকে আমি যে কোনো সময় আমি একটা খেলা দেখার সময় 3টা টিমকে সমর্থন দিতে পারি, ঠিক না? কিন্তু আপনার প্রার্থী, এটা কিন্তু নির্বাচন হওয়া নিয়ে নির্বাচন হওয়াটা নিয়ে অবভিয়াসলি অনেক প্রশ্ন জাগতেই পারে। কারণ আমাদের দেশ গত 2-3 মাস ধরে, মানে জানুয়ারির শুরু থেকে যে ধরনের একটা অস্থিতিশীল অবস্থা দিয়ে চলেছে, আজকে হয়তো অনেকটা ধীমি গতিতে পড়ে গেছে। যেই আন্দোলন একটা বড় দল শুরু করেছে সেটা অনেক ধীমি গতিতে পড়ে গেছে, কিন্তু তবুও এখনো কিন্তু আমাদের কাছে ওই যেটা বললাম যে ওই দলটা কি করছে যেহেতু ক্লিয়ার না, সেহেতু সামনে কি করবে এবং কি হবে সেটা নিয়ে কিন্তু আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার না। কিন্তু ঢাকা শহরের নির্বাচনটা অনেক আগে থেকেই প্রয়োজন ছিল ঢাকা শহরের, কারণ এটা সিটি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু জাতীয় আইন প্রণয়ন, জাতীয় রাজনীতি সেটা একটা জায়গায়, আর একটা সিটির অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আরেকটা জায়গায়। এবং ঢাকা শহরের অ্যাডমিনিস্ট্রেশন বেশ অনেকদিন ধরে, স্পেশালি এই দুভাগ করার পর, ঢাকা সিটি দুভাগ করার পর থেকে স্পেশালি, যে অ্যাডমিনিস্ট্রেটরদের হাতে চলছে। এবং অ্যাডমিনিস্ট্রেটররা তারা তাদের কাজে যতই ভালো হোক না কেন, তারা জনগণের কাছে কখনোই জবাবদিহি না। সো জনগণের কাছে যদি জবাবদিহি কেউ ওখানে না থাকে, তাহলে জনগণের সাথে ডিরেক্টলি কানেক্টেড ওই অফিসটা থাকবে না, সো ওই সার্ভিসেসগুলো ওভাবে আসবে না। সো এই সিটি নির্বাচনটা অনেক আগে থেকে আমাদের প্রয়োজন ছিল। এর মধ্যে হবে কিনা, অবভিয়াসলি আমি অত্যন্ত আশাবাদী যে হবে, আমি চাইছি হবে, আমি প্রার্থনা করছি হবে, কিন্তু হবেই, আলবৎ হবেই, এটা তো আমি নিজেও জানি না। কিন্তু আরেকটা জিনিস, লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার এসছে, ওই যেটা বললাম যে জনগণও জানবে না প্রচারণা শুরুর আগে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি কিনা। কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি কিছুটা যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। কোন জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না? আমাদের অনেক মেয়র প্রার্থী, 1-2 না, অনেক মেয়র প্রার্থীরা অনেক কিছু অলরেডি করেছেন যেটা খুব পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে, খুব পরিষ্কারভাবে। পুরো ঢাকা শহর ছেয়ে গেছিল কিছুদিন আগে বিলবোর্ডস দিয়ে, যেটা পরিষ্কারভাবে নীতিমালা ভঙ্গ করে, এবং সেই বিলবোর্ডগুলো অনেকদিন ছিল। ইলেকশন কমিশনের নির্দেশে আবার তুলে, জি, ইলেকশন কমিশনের নির্দেশে তুলে ফেলা হয়েছে। কিন্তু এই প্রশ্নটা যে কোনো কারো মাথায় কি আসবে না যে একজন ব্যক্তি যে মেয়র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, সে এতটুকু আইন জানেন না? উনি জানেন না যেই পজিশনের জন্য উনি ইলেকশনে দাঁড়াচ্ছেন সেই পজিশনের আপনার রেস্ট্রিকশনস কতখানি ইলেকশন কমিশন আগে থেকে ধরে দিয়েছেন? সো সেখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড একটা প্রশ্ন চলে আসে, এবং লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে কিন্তু ইলেকশন কমিশনের। কারণ আমরা সবাই শুধু মানে যেখান থেকে, সেটা যে ধরনের ইলেকশন হোক না কেন, যেই দাঁড়াবে ইলেকশনে, সে কিন্তু ইলেকশন কমিশনের উপরে আস্থা নিয়ে দাঁড়াবে। বছর দেড়েক আগে যে ইলেকশনটা হলো, যেটাই হলো, সেটা কিন্তু ইলেকশন কমিশনের উপরে আস্থা নিয়েই হয়েছে। যে কেউ বলেছে আমাদের আস্থা আছে, কেউ বলেছে এই অবস্থায় আমাদের আস্থা নেই। ইলেকশন কমিশনের উপর যদি পুরোপুরি আমরা আস্থা রাখতে না পারি, তাহলে কোনো ইলেকশনই কিন্তু আমরা ঠিকভাবে দেখব না। এবং ইলেকশন কমিশনের কাজ লেভেল প্লেইং ফিল্ড। আরো কিছু নীতিমালা ছিল, যেমন ফর্ম জমা দেওয়ার সময় আপনি কোনো শোডাউন, যেটাকে আমরা বাংলাদেশে এই শব্দটা ব্যবহার করা হয়, শোডাউন, মিছিল বা শোডাউন করতে পারবে না। কিন্তু আমরা বারবার দেখে দিচ্ছি এই একই জিনিসগুলো হয়েছে, এবং সেটার জন্য ইলেকশন কমিশন তেমন শক্ত কোনো অ্যাকশন নেননি। তো আমরা যদি বারবার এরকম দেখি যে ক্যান্ডিডেটরা যারা আছেন, সেটা কাউন্সিলর ক্যান্ডিডেট হোক বা মেয়রিয়াল ক্যান্ডিডেট হোক, তারা এরকম নীতিমালা ভঙ্গ করে বারবার যাচ্ছে এবং খুব সুন্দর করে জাস্ট একটা সরি বলে পার পেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আসলে আমাদের সবারই ইলেকশন কমিশনের প্রতি যে আস্থার জায়গাটা আছে, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে আসতে থাকবো। বেশার আসান, অনেকগুলো প্রশ্ন আছে। আমি কিছু ইস্যু যেগুলো এই আলোচনার মাধ্যমে উঠে এসেছে, একটা বিষয় নিয়ে যদি বলি, যে ব্যারিস্টার আতিক বলেছেন যে ফিউজিটিভ এবং আসামিদের কথা, এবং জিলুর ভাই যেটা সঠিকভাবেই উল্লেখ করেছেন যে এর আগেও আমরা দেখেছি ফিউজিটিভ থাকা অবস্থায় কিন্তু অনেকে ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং তারা বিজয়ী হয়েছেন, কিন্তু জনগণের সমর্থন পেয়েই। জনগণের সমর্থন ছাড়া কিন্তু ইলেকশনে নির্বাচিত হওয়া সম্ভব না।
তো সেই ক্ষেত্রে উনি নিজেও একজন আইনজীবী। এখন একজন আইনজীবী হিসেবে যখন উনি বলবেন যে আমরা ন্যায় বিচার পাবো না কোর্টের দ্বারস্থ হলে, তো সেই ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় সাধারণ জনগণের আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি আশা ভরসা যা ছিল তা আরও চলে যাবে। আমাদের মনে হয় আমাদের আরও দায়িত্ব নিয়ে কথা বলা উচিত, কারণ এই দেশের বিচার ব্যবস্থার প্রতি, জুডিশিয়ারির প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই, আমরা যারা রাজনীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছি, আমাদের স্টেটমেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সাধারণ মানুষজন দেখে যে আমরা কি বলি, এটার উপর তারা অনেক কিছু ডিপেন্ড করে আমাদের স্টেটমেন্টের উপর। কারণ আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই তো নির্বাচনে যেতে হবে। কালকে যদি বিএনপি বলছে নির্বাচনের জন্য, তো বেগম খালেদা জিয়ার নামেও তো অনেক নির্বাচন আছে, তিনি কি ইলেকশনে যাবেন না? তিনি কি আমাদের দেশের বিচার ব্যবস্থা থেকে কি পালিয়ে আছেন? না, বরঞ্চ এটা অত্যন্ত সবার কাছে এটা খুবই পরিষ্কার যে বিএনপি যখন তাদের এই আন্দোলনের ডাক দেয় এবং হরতালগুলো দেয়, সেটা আমরা খুবই অবাক হই যখন দেখি যে তার বেগম খালেদা জিয়ার মামলার ডেট যেদিন থাকে সেদিনই একটা হরতাল আসে। তো এই বিষয়গুলো থেকেও তো আমাদের বুঝতে হবে যে বিএনপি যে হরতালের এবং অবরোধ কর্মসূচির ডাক দিচ্ছে, হোয়াট ইজ দেয়ার পলিটিক্যাল ম্যান্ডেট, তাদের এজেন্ডাটা কি? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসার জন্য নির্বাচন কেন্দ্রিক একটি ইলেকশন ম্যানিফেস্টো দিল, তখন সেখানে আমাদের ম্যানিফেস্টো ছিল আমরা যদি ক্ষমতায় যাই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব, আমরা আমাদের শিক্ষা খাতের প্রসার করব, আমাদের কৃষি ব্যবস্থার সম্প্রসার করব, আমরা আমাদের স্বাস্থ্য খাত ভালো করব, আমরা আমাদের পররাষ্ট্রনীতির উন্নয়ন করব, আমরা যদি ক্ষমতায় যাই আমরা একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব। অর্থাৎ আমরা একটি পরিষ্কার ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে জনগণের সামনে তুলে ধরি, আমাদেরকে জনগণ এই ইলেকশন ম্যানিফেস্টোর সাথে সমর্থন জানিয়ে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় আনে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দিস হরতাল কর্মসূচি, পেট্রোল বোমা মারা? বিএনপি যদি এখন বলে যে ঠিক আছে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার হোক যাই হোক ক্ষমতায় আসতে চাই, আমরা ক্ষমতায় আসলে কি করব? বিএনপি আজকে বলুক যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, জনগণের আস্থা অর্জন করার জন্য আমার জনগণের কাছে যেতে হবে। আমার জনগণের কাছে যাওয়ার জন্য জনগণকে আমার কিছু এজেন্ডা বাস্তবায়ন সেটা তো করবো আমি যখন সেটাতে যাব বা ইলেকশন জিতে যাব তখন। বাট এই আন্দোলনের কর্মসূচিটার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে সরকার পতনের ডাক দিচ্ছি আমরা। লেভেল প্লেইং ফিল্ড এখন ব্যাটল ফিল্ড হয়ে গিয়েছে। লেভেল প্লেইং ফিল্ডটা তো এখন দীর্ঘ 2 মাসের আপনি বার্ন ইউনিটের অবস্থা দেখেন, অনেকে বার্ন ইউনিটে এখন আর যেতেও পারে না। এবং আমরা তো বিএনপির পক্ষ থেকেও অনেককে যেতে দেখিনি যে সেখানে যে তারা সাধারণ মানুষদের সাথে সমবেদনা জানিয়েছেন। এটা তো একটা ব্যাটল ফিল্ডে পরিণত হয়েছে। রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড তো আপনি মানুষ মেরে এই ফিল্ড তো আপনি পরিষ্কার করতে পারবেন না। আজকে এই ফিল্ড তো পেট্রোল বোমায় যারা অগ্নিদগ্ধ মানুষ হয়েছে তাদের পোড়া গন্ধে এই ফিল্ড ভরে উঠেছে। এর উপর ভিত্তি করে, এর উপর দাঁড়িয়ে তো কেউ ইলেকশনে যেতে পারবে না। এতে সাধারণ জনগণের সমর্থন কখনো ছিল না এর আগে এবং থাকবে না। আপনি দেখবেন আমাদের দেশের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, এর আগে ভাষা আন্দোলন হয়েছে, 6 দফা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কিছুতেই আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলন বলে সবকিছুতে মানুষজনের একটি আন্দোলনের কর্মসূচির একটা এজেন্ডা ছিল যে আমরা কি কি কারণে আমরা ডিপ্রাইভড, আমরা সংক্ষুব্ধ, আমরা সেই কারণে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বিষয়গুলো নিয়ে সাধারণ জনগণের জন্য কাজ করব। তো সেই দৃষ্টিকোণ থেকে আর উনি আরেকটা বিষয় যেটা বললেন যে এই নির্বাচন তো কোনো একটা ট্র্যাপ হতে পারে। দেখুন 5ই জানুয়ারির নির্বাচনকে ওনারা ট্র্যাপ মনে করে ওখান থেকে সরে এসেছেন। ওনাদেরকে বুঝতে হবে যে 5ই জানুয়ারির নির্বাচনটা না গেলে সেখানে একটা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম ক্রিয়েট হতো। আর এখানে তো স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। আমাদের ববি ভাইয়া যেটা বললেন যে এটা তো কোনো পার্টি ছাড়াও কিন্তু নির্বাচনে তিনি নিজেও একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আছেন। আর বিএনপির মধ্যে কি কোনো ধরনের পরিচ্ছন্ন ইমেজের কেউ নাই? সব কি ফিউজিটিভ, সব আসামি? আমরা যদি আজকে তার মতো একজন শিক্ষিত প্রতিনিধি আমরা পাই, আমরা আমাদের দলের থেকে যাদেরকে সমর্থন করেছি, আমরা আনিসুল হককে সমর্থন করেছি, আমরা সাইদ খোকনকে সমর্থন করেছি, আপনি নাগরিক সমাজ বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গনের বাইরেও যদি ব্যবসায়িক সমাজ বলেন, সেখানে প্রত্যেকটা জায়গায় এদের নামে এদেরকে একটি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে তাদের একটি ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। তো বিএনপির মধ্যে কি এরকম কেউ নেই যারা ফিউজিটিভ না, যাদের এগেনস্টে কোনো ধরনের মামলা নেই? আমরা তো আশাবাদী, আমাদের বিশ্বাস, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপিতেও এরকম অনেক ভালো মানুষ আছেন এবং আমরা আশাবাদী এই ধরনের তরুণ নেতৃত্ব এগিয়ে আসবে, বিএনপি থেকেও আসবে। তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং অনেক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এগিয়ে আসবে। আর ববি ভাই আরেকটা কথা বললেন যেটাতে আমি শেষ করতে চাই আমার বক্তব্য।
উনি একটা কথা উল্লেখ করেছেন যে আমরা এখানে কয়েকজন থাকার ফলে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হতে পারে, একটা ডায়ালগ হতে পারে, অর্থাৎ অনেকজনের অংশগ্রহণে একটি কনস্ট্রাকটিভ আলোচনা হতে পারে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই বিএনপিও যদি আজকে নির্বাচনে আসে, আমরা তো একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সেখানে দেখতে পারবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ব্যারিস্টার আতিকুর রহমান। থ্যাংক ইউ ব্যারিস্টার হাসান এন্ড ববি ভাই। আমি দুজনের প্রশ্নের কিছু উত্তর দিব। সেটা হচ্ছে, প্রথমে ব্যারিস্টার হাসানের কিছু বক্তব্যের কথা আমি তুলতে চাই। সেটা হচ্ছে যে জুডিশিয়ারি নিয়ে বেশি কথা আমি বলতে চাই না, কারণ এখানে অনেক লিমিটেশন আছে আমি জানি। তবে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে সিন্স আই এম আ লয়ার, যে বেইল পেতে গেলে কি কি লাগে, জামিন পাওয়ার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস অথবা কি কি জিনিসগুলো দেখা হবে। দেখা হবে যে অ্যাকিউজড তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা কি বলেছেন আপনি, হ্যাঁ, এবং প্রপার্টি এবং তার কি কি আছে, সে পালিয়ে যাবে কিনা, যাবে কিনা এক্স্যাক্টলি সেটা নিশ্চিত হতে চায়। ঢাকা থেকে প্রার্থী হয়েছেন মির্জা আব্বাস, তো বিগত সময় কি হয়েছে, দে ওয়ার অ্যারেস্টেড, সব সিনিয়র লিডার অ্যারেস্ট হয়েছিল, তারা কি পালিয়ে যাবে? বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার অথবা এক্সিকিউটিভ কমিটির যে সিনিয়র মেম্বাররা আছে তারা তো বেল পায়নি বিগত সময়। এই জন্য আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করতে চাইনি। আমরা দেখেছি কি হয়েছে লাস্ট টাইম, আমরা দেখেছি। কাজেই এই আশঙ্কা বিএনপির থেকেই যায় যে ফিউজিটিভরা যদি ওদের বেল নিতে গেলে, আপনি বলছেন যে মামলা তো একটি নয়, একাধিক মামলা আছে, যেখানে দেখা যাচ্ছে যে একজনের বিরুদ্ধে 20টা-25টা মামলা রয়ে গেছে। তো কয়টি মামলা সে এখন বেল নিবে? দেখা যাচ্ছে তার বাড়ি হচ্ছে এক জায়গায়, মামলা হয়েছে 3 থানা পরে, তার ওখানে কোনো অ্যাক্টিভিটি নেই। তো কাজে আমি দেখতেছি যে এখানে আসলে কি পাবো না পাবো, এটা এখনের মানুষ অনেক সচেতন, ভেরি ওয়েল ইনফর্মড অ্যাবাউট এভরিথিং, প্রত্যেক মিনিটে কি হচ্ছে আপডেট হচ্ছে। এনিওয়ে আমি এই বিষয়ে কথা বলবো না, ববি ভাইয়ের কিছু কথার অ্যান্সার দিতে চাই। সেটা হচ্ছে যে ফিউজিটিভ হলে তো আমি আই ক্যানট টেক পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, আমার তো মনোনয়ন পত্র বাতিল হবে, আমি তো পার্টিসিপেটই করতে পারতেছি না। তাহলে যে নির্বাচন কমিশনের এখানে ভূমিকাটা কি? এখানে আমরা এর আগেও দেখেছি, অনেক পত্রপত্রিকা এসেছে যে ডিএমপি থেকে এবং কি কি বক্তব্য আসতেছে যে যারা ফিউজিটিভ থাকবে, যারা তাদেরকে কোনো ধরনের অ্যাক্টিভিটি, তাহলে তো এটা কানেকশনটা পাওয়া যায়, ভেরি নেক্সাস গুলো ভেরি ক্লিয়ার। নির্বাচন কমিশন এবং পুলিশ ওদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসতেছে, এটার মধ্যে যদি আমি নেক্সাস খুঁজি, তাহলে খুব ভেরি অ্যাপারেন্ট অ্যান্ড ক্লিয়ার যে তারা অ্যাকচুয়ালি কি করতেছে, এবং একটা কানেকশন খুঁজে পাওয়া যায়। এখানেই হচ্ছে যে আসলে এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ডিরেক্টলি ইনডিরেক্টলি আসলে আন্দোলনটাকে অ্যাক্সেলারেট করা। তো এখানে সেটাই দেখাতে চাচ্ছে যে এই নির্বাচন কমিশনের আওতায় যদি ইলেকশন হয়, এই সরকারের আওতায় যদি কোনো নির্বাচন হয়ে থাকে, তাহলে এটার প্রসপেক্টে কি হবে অ্যাকচুয়ালি। এবং এটা অনেক মিডিয়াতে এসেছে, অনেক এখানে ব্যারিস্টার আসান বেশ কিছু প্রশ্ন তুলেছেন, যেমন ধরেন যে এই সরকারের অধীনে এর আগে বেশ কিছু সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছে, প্রায় সব নির্বাচনে জিতেছে, একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তিনি রাখছেন যে আন্দোলন, এটিকে আন্দোলন বলতে চাইছেন না, নাশকতা, সহিংসতা এবং এই জ্বালাও পোড়াও, বার্ন ইউনিটের আর্তনাদ, তার জবাব বিএনপি কে দেবে? এবং তৃতীয় যেটি তিনি বারবার বলছেন যে 5ই জানুয়ারি 2 রাউন্ডের বক্তব্যের মধ্যে তিনি 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার ইস্যুটি নিয়ে এসেছেন। না, আমরা যদি রুটে যাই, আজকে যে এই ঘটনা, এটা রুটে কে, একদম আমরা যদি রুটে চলে যাই, আজকে কেন এটা হচ্ছে। এখন আমি যদি এখানে কথা বলতে না পারি না, এখানে যদি কেউ বিএনপি করে থাকে, নোবডি উইল বি ইনভাইটেড হিয়ার, তাহলে তো আমি আর কথা বলবো কোথায়? তা আমার তো প্রত্যেকটা জায়গায় এখানে অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় সংকুচিত করে দেওয়া হচ্ছে। তো সংকুচিত করে যদি দেওয়া হয়, তাহলে কি আমি এখানে যে কি কথা বলবো? আমার তো কোনো কথা বলার রাইট থাকবে না। এখানে কিছুদিন আগে বিএনপির যে পক্ষ থেকে যারা সুশীল সমাজে যারা গিয়েছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছিলেন, যে বললেন নির্বাচন কমিশনে যে আমাদেরকে 2-3টা দিন এক্সটেনশন দেওয়া হোক, শুধুমাত্র নমিনেশন সাবমিশনের ব্যাপারে, সাবমিট ইলেকশন হোক অ্যাজ ইউজুয়াল ডেট যেটা আছে, ছোট্ট একটি আবদার, সেটাও নির্বাচন কমিশন রাখেনি। এবং আমি এখানে নির্বাচন কমিশন বলবো না, চিফ ইলেকশন কমিশনার বলবো, সিইসি বলবো। উনি ইন্ডিভিজুয়ালি ডিসিশনটা দিয়েছেন, উনি ইন্ডিভিজুয়ালি ওনাদের সাথে দেখা করেছেন। এখন এখানে আমরা ইলেকশন কমিশন বলতে কি বুঝি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন? এখানে ইলেকশন কমিশন বলতে তো সবাই, চিফ ইলেকশন কমিশনার অ্যাজ ওয়েল অ্যাজ আদার কমিশনার্স, তাদেরকে বাদ দিয়ে উনি নিজে একা দেখা করেছেন বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি দল গেল। এবং কিছুক্ষণ পরে উনি মিডিয়াতে আবার আলোচনা করে বললেন, মিডিয়াতে বললেন যে না, এখানে ওদের টাইম এক্সটেনশন দেওয়া সম্ভব না।
তা উনি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সব ডিসিশন নিচ্ছেন এবং আদার কমিশনারদেরকে কিন্তু এখানে আনা হচ্ছে না। তো কাজেই আমি তো বলতেছি এখানে যে লেভেল প্লেইং ফিল্ড, ভাইয়া যেটা বললেন এটাই হবে, যে এখানে মানে এটা তো বেসিক্যালি কেন এতদিন পরে নির্বাচনটা হলো, এটা আলটিরিয়ার ইন্টেনশনটা যদি আমরা খুঁজি, সরকার কেন এতদিন পরে, এতদিন ছিল না, এখন কেন একদম লাস্ট 2 মাস যাবত যেখানে ছিল না বলে যে হবে না, হতে পারবে না, কিন্তু এই সময় কেন নির্বাচন তো চাই, ঢাকা যারা থাকে তারা নির্বাচিত প্রতিনিধিদের চায় সিটি কর্পোরেশনে। এই 5 জানুয়ারি থেকে শুরু হলো আন্দোলন, কেন এই অস্থির সময় দেয়া হবে? পরে দেয়া হোক, যখন স্বাভাবিক পরিবেশ শান্ত করবার জন্য। এবং আপনারা তো ডাকে সাড়া দিয়েছেন। সাড়া দিয়েছি ঢাকাবাসীকে, চট্টগ্রামবাসীকে হরতাল অবরোধ থেকে হরতাল থেকে মুক্তি দিয়েছেন অ্যাটলিস্ট। না, হরতাল এই বিষয়ে আমি কথা বলতে চাই না। সেটা হচ্ছে হরতাল কি হচ্ছে না হচ্ছে এটা ইকোনমিতে বোঝা হচ্ছে, কিংবা অন্যান্য জিনিসে বোঝা হচ্ছে যে আন্দোলনটা কি হচ্ছে। আমি কিছুদিন আগে মানে মেইন রোডের পাশে, মিরপুর রোডের পাশে একটা বিল্ডিং এ বসাচ্ছিলাম দুপুর 12টা, এই 5 থেকে 6 দিন আগে। তো রাস্তাটা দেখলাম যে এই দুপুরবেলা কেমন রাস্তাটা। আজকে আমি এখানে এসেছি, আমার গ্রিন রোড পার হতেই সময় লাগে আমার নিয়ারলি 1 ঘন্টা। আমি এখানে এসেছি 20 মিনিটের মধ্যে। তো কাজে কতটুকু হচ্ছে না হচ্ছে, হয়তো আমরা বলতে পারি যে আপ টু দ্য মার্ক, যে বিষয়টা আমাদের অ্যাচিভ করার কথা ছিল, হয়তো আপ টু দ্য মার্ক হচ্ছে না। ববি হাজাজ, আমি অত্যন্ত কনফিউজড, অনেকগুলো কথা শুনে আমি আসলে একটু কনফিউজড। বাট আমরা বৃহত্তর এই সিটি ইলেকশনের বাইরে বৃহত্তর দেশের জাতীয় রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং জাতীয় রাজনীতিতে যে কয়েকটা জিনিস পরিষ্কার এবং কয়েকটা জিনিস একেবারেই অপরিষ্কার। একটা জিনিস খুব পরিষ্কার, যে পুরোপুরি দায়িত্ব যারা সরকারে আছেন তাদের সবকিছু দেশ পরিচালনা এবং দেশ কিভাবে সুন্দরভাবে এগিয়ে যায় সেটা দেখবার পুরোপুরি দায়িত্ব যারা দেশ পরিচালনা করছেন। এবং হয়তো তারা একটা বড় দলকে তাদের কার্যকলাপে থামিয়ে দিয়েছেন, হয়তো আমরা এটাও বলতে পারি তাদের বাক স্বাধীনতা রুদ্ধ করেছেন। তার জন্য হয়তো তারা একটা বড় দল একটা সংগ্রাম বা যেটাই বলেন শুরু করেছে। এটাও পরিষ্কার যে সংগ্রামটা বড় একটা দল শুরু করেছে, যেভাবে তারা শুরু করেছে সেটা কোনো মতেই দেশের জনগণ মেনে নিতে পারে না। যেইভাবে তারা শুরু করেছে, এর আগে আমরা সংগ্রাম দেখেছি, এই দেশে অনেক সংগ্রাম হয়েছে, এই দেশটা আমরা পেয়েছি অনেক সংগ্রামের মাধ্যমে, কিন্তু যেইভাবে। সো যদি দোষ আমরা দুদিকেই ধরি, মানে দুটো দলের দিকেই, দুদিকে দেশ দুই ভাগে বিভক্ত হয়নি, দুটো দল কোন্দল চলছে, এবং দুই দলেই যদি আমরা দোষ ধরি, তবুও দায়িত্ব যারা সরকারে আছে তাদের বাকি সবাইকে ডেকে নিয়ে বসিয়ে একটা সমাধানে আসা। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বড় বিএনপি যেগুলোর দায়িত্ব ভার নিচ্ছেন না, তারা বলেছেন এটা আমরা করিনি। যদি তারা না করে থাকেন তাহলে সরকারের উপরে আরো বড় দায়িত্ব যে নাশকতা থামানোর, যে নাশকতাগুলো হচ্ছে। কিন্তু এই বৃহত্তর রাজনীতির সাথে ঢাকা শহর বা চিটাগং শহরের যে নির্বাচনটা, সেটা কানেক্ট করা, হ্যাঁ অবভিয়াসলি আপনি নিজেও বললেন যে হয়তো এই সংগ্রাম বা যেটা চলছে এটা শিথিল করার জন্যই এই নির্বাচনটা দেয়া হয়েছে, কিন্তু এর অনেক আগে থেকে নির্বাচনটা প্রয়োজন ছিল। যেহেতু নির্বাচনটা প্রয়োজন ছিল, সেহেতু নির্বাচনটা যদি সামনে এসছে, তাহলে এই নির্বাচনটা হওয়াটাও প্রয়োজন। কি কারণে কে কি দিয়েছে সেটার থেকে বড় জিনিস হলো দেশ জাতির কোনটা প্রয়োজন। হয়তো পলিটিক্যাল কারণেই, পলিটিক্যাল কোনো ম্যানিপুলেশন বা ম্যাকিনেশনের জন্যই এই ইলেকশনটা হচ্ছে, কিন্তু ইলেকশনটা তো দরকার হয়নি, হয়তো সে কারণেই, এর আগে হয়নি, হয়তো পলিটিক্যাল ম্যাকিনেশনের জন্যই। অ্যাবসলিউটলি, এটা আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে রাজি আছি যে এরকম একটা কারণ থাকতে পারে। আমি জানি না কি কারণ, বা এরকম একটা কারণ থাকতে পারে, কিন্তু তাই বলে এটা প্রয়োজনীয়তা নেই এটা তো আপনি বলবেন না। প্রয়োজনীয়তা আছে এটা তো আপনারা সবাই মানবেন অবশ্যই। আচ্ছা, তাহলে প্রয়োজনীয়তা যখন আছে আপনারা মানছেন, তখন এইটাতে অংশগ্রহণ করা, এটা নিয়ে তো কোনো ঝামেলা থাকার কথা না। আর এটা যেহেতু নির্দলীয় নির্বাচন, সেহেতু দলীয়ভাবে অংশগ্রহণ করাটাও নিয়েও তো কোনো প্রশ্ন থাকার কথা না। মির্জা আব্বাস সাহেব বা যেই আছেন, যেই প্রার্থী হন, আমি হই, আপনি হন, অন্য যেই হোক, সে দলের বাইরে থেকে এই ইলেকশনটা করার কথা, নির্বাচনটা করার কথা। এবং আসান একটা পয়েন্ট তুলেছিল যে ওই আনিসুল হক সাহেব, স্পেশালি আনিসুল হক সাহেব নিয়ে এবং আরো কয়েকজন নিয়ে, যে তারা হয়তো আমরা দেখেছি যে কিছুটা দলের ভেতরেই প্রশ্ন উঠেছে যে দলের বাইরে থেকে প্রার্থী দেওয়া হয়েছে, এরকম প্রশ্ন উঠেছে। আসলে এই নির্বাচনটা হওয়াই উচিত এরকম, যেখানে দলের প্রার্থী হওয়ার কথা না, প্রার্থী তো হওয়ার কথা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সে দলের সাথে সম্পৃক্ত থাকতেই পারে,
এবং দলের সমর্থন তাকে বা আরেকজনকে দিতেই পারে, কিন্তু দলের বাইরে। এবং এই নির্বাচনটা ঢাকা শহরের জনগণের প্রয়োজন। ঢাকা শহরের আজকে কি অবস্থা, আপনি ঢাকার বাসিন্দা, আমি ঢাকার বাসিন্দা, আমরা এখানে টেবিলে যারা বসে আছি তারা ঢাকার বাসিন্দা, এবং লক্ষ লক্ষ কোটি ঢাকার জনতা এই শোটা হয়তো দেখবেন। তাদের সবার কিন্তু প্রয়োজনীয় নির্বাচনটা। জাতীয় রাজনীতি 16 কোটি জনগণের প্রয়োজন। এই নির্বাচনটা ঢাকার বাসিন্দাদের প্রয়োজন। তো ঢাকার বাসিন্দাদের প্রয়োজনটা আপনাকে দেখতে হবে। কোটি জনতা যেখানে আছে বা লক্ষ লক্ষ জনতার প্রয়োজন যেখানে আছে, সেটা তো আপনি যে সাইড, মানে ইউ ক্যান্ট সুইপ ইট সাইড, জাস্ট পাশে ফেলে দিতে পারেন না আপনি। সেটা আপনার দেখতে হবে, সেটা আপনার করতে হবে। আর দলীয় কথাটা যেখানে আসে, যে আপনারা কি দেখানোর জন্য, আপনি নিজেই হয়তো বললেন যে একটা ম্যাকিনেশন, একটা ট্রিক, একটা পলিটিক্যাল ট্রিকের জন্য সরকারি দল এই ইলেকশনটা এই সময়টায় দিয়েছে। কিন্তু আপনারা কি করতে চাচ্ছেন সেটা তো আমাদের জানা দরকার, কারণ দেশটাকে আমরা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা একটা প্রশ্ন। এখন ঢাকা শহরকে নিয়ে আমরা কি করব? ঢাকা শহরের এই যে এত ঝামেলাগুলো, এগুলো আমরা কিভাবে ঢাকা শহরের বাসিন্দাদের একটু স্বস্তি দিতে চেষ্টা করব, আমার আপনার স্বপ্নের ঢাকার মতো একটা ঢাকা তৈরি করতে চেষ্টা করব, সেটা তো কিছু আপনারা দেখাবেন। নাকি ঢাকা শহরের এই ইলেকশনটাতেও সবাই জাতীয় রাজনীতির খেলা খেলছেন, ঢাকা শহরের বাসিন্দাদের জন্য কেউ চিন্তা করছেন না? আর যদি সেটাই হয়, তাহলে ঢাকা শহরের বাসিন্দাদেরকে একটু ওপেনলি আপনাদের বলে দেওয়া উচিত না যে না, আসলে ঢাকা শহরের বাসিন্দারা আপনারা একটু দাঁড়ান, আপনারা একটু থামেন, আমরা জাতীয় রাজনীতির খেলাটা খেলে নেই, পরে আপনাদের কথা চিন্তা করব। এবং এটা শুধু ব্যারিস্টার আতিক, আমি আপনাকেই বলছি না, আমি দুটো বড় দলের দিকে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি যে আপনারা কি চিন্তা করছেন? আপনারা সব খেলা সব জায়গায় নিয়ে যাবেন, নাকি ঢাকা শহরকে ঢাকা শহর হতে দেবেন, চিটাগাং শহরকে চিটাগাং শহরের মতো চলতে দেবেন, এবং জাতীয় রাজনীতি, যেটা পার্লামেন্টারি রাজনীতি আমরা বলি, পার্লামেন্টারি রাজনীতির জায়গায় পার্লামেন্টারি রাজনীতি রাখবেন? এটা আমার প্রশ্ন আপনাদের দিকে। আপনারা ইয়াং লিগ্যাল মাইন্ডস, এবং শুধু ইয়াং না, আপনারা বিচক্ষণ ইয়াং লিগ্যাল মাইন্ডস। সো আপনারা হয়তো ভালো কিছু উত্তর আমাকে দিতে পারবেন। আপনাদের দলের, আপনি অলরেডি ব্যারিস্টার আতিক একটা পয়েন্ট তুলেছেন যে দলের সেন্ট্রাল লিডাররা যা বলতে পারবে আপনি তো পারবেন না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে যে বিচক্ষণতা দেখাতে পারেন, যে লেভেল অফ অ্যানালিটিক্যাল এবিলিটি আপনার হয়তো আছে এবং আপনি দেখাতে পারেন, সেটা হয়তো অনেকেই পারবে। বাট মিস্টার ববি, পরিবর্তিত পরিস্থিতিতে, মানে আপনার পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় রাজনীতির যে ইস্যুটা দুই ব্যারিস্টারই তুলে আনলেন, সেখানে আপনার অবস্থান, মানে আপনি কি মনে করেন? আমি এবার ঢাকা সিটি কর্পোরেশনটি বাইরে রাখছি নির্বাচনটি, আপনি কি মনে করেন? এখন যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটা আমার জন্য অনেক সামনে চলে এসছে, তাই হয়তো আমি জাতীয় রাজনীতি নিয়ে বিশ্লেষণ একটু কম করছি অন্য সময় থেকে। বাট জাতীয় রাজনীতিতে আমি আপনার এখানে এসে অনেকবার বলেছি যে অবস্থানে আমরা এখন আছি, এই অবস্থান এটা টিকতে পারে না। এভাবে একটা দেশ, একটা জাতি থাকতে পারে না। এখানে কোনো ইকুইলিব্রিয়াম নাই, কোনো সার্টেনটি নাই। কালকে কি হবে আপনি জানেন না, আমি জানি না, এবং আমরা হয়তো, আপনি একটা জায়গায় আছেন, আমি একটা রাজনৈতিকভাবে একটা জায়গায় আছি, এবং আমরাই যদি জানি না, আমরাই যদি বলতে না পারি কালকে কি হবে, তাহলে আম জনগণ কিভাবে জানবে কালকে কি হবে? একজন ব্যবসায়ী কিভাবে হিসাব করবে তার আগামী মাসে সে কতজন স্যালারিড আপনার এমপ্লয়ি রাখবে না? এক মাস আগে একটা বড় এক হাসপাতালের সিইওর সাথে আমার কথা হচ্ছিল, আমি গেছিলাম নিজের চিকিৎসার জন্য। সিইওর সাথে কথা ছিল, সে আমাকে হায় হতাশ করে অলমোস্ট বলছিল যে তার পরের দিন সে 200 এমপ্লয়ি ফায়ার করতে হবে, তার পরের দিন 200 এমপ্লয়ি ফায়ার করতে হবে। কেন? কারণ ঢাকা শহর থেকে তার যা পেশেন্ট আসে, তার থেকে অনেক বড় অ্যামাউন্ট পেশেন্ট তার ঢাকার বাইরে থেকে আসে, গাজীপুর অনেক এলাকা থেকে পেশেন্ট আসে। এবং এই যে দেশের এই অবস্থার জন্য তারা আসতে পারছে না, তাহলে তার স্টাফের আর প্রয়োজন হচ্ছে না, এবং সে চালাতে পারছে না একটা ব্যবসা সফল বড় একটা প্রাইভেট হসপিটাল, যেটার নাম বলে সবাই চিনবেন, ঢাকা শহরে সবাই চিনবেন। তাদের ইমিডিয়েটলি 200 জন ফায়ার করতে হচ্ছে, কারণ 2-3 মাস ধরে তাদের ব্যবসা এত কমে গেছে যে তারা চালাতে পারছেন না। এবং এটা শুধু একটা এক্সাম্পল। সেম এক্সাম্পল আমরা শত শত দিতে পারি, গার্মেন্টস মালিকদের থেকে শুরু করে বেসিক দোকানদার বা যে কোনো কারো দিতে পারি। এটার দায় দুটো দলকেই নিতে হবে, বড় বড় দুটো দলকে নিতে হবে, আসলে সবাইকে নিতে হবে। এই সার্টেনটিটা দেশে ফিরে আনতে হবে। দেশীয় রাজনীতি, জাতীয় রাজনীতি, আমাদের দেশ অনেকদিন ধরে উন্নতির পথে অনেক উপরে চলে গেছে, এখনো যে যাচ্ছে না তা না, কিন্তু সার্টেনটি যদি দেশের রাজনীতিতে আমরা না আনতে পারি, তাহলে কোনোভাবেই এই আপওয়ার্ড ট্র্যাজেক্টরি আমাদের থাকবে না। এবং এই আপওয়ার্ড ট্র্যাজেক্টরি না থাকলে সেটার দায়ভার আমাদের সবাইকে নিতে হবে। দায়ভার আসানের কাছে পরে আসবে। থ্যাংক ইউ ভবি ভাই, আপনি একটা কথা বলেন লাস্ট, সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে যে একটা কমন টেন্ডেন্সি
রাজনীতির প্রতি একটা মানুষের নেগেটিভ ধারণা আসছে, রাজনীতি ভালো না, পরিবারের কাউকে রাজনীতি করতে উৎসাহিত করতে হবে না, রাজনীতি একটা খারাপ জিনিস। এই যে অ্যাটিটিউড, এই যে মেন্টালিটি, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আসলে সবাইকে এটাতে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন না হলেও অ্যাটলিস্ট তাদের মতামত থাকবে, বক্তব্য থাকবে, কথা থাকবে। আমি যে মিছিল করার প্রয়োজন নেই, আমার যে মিটিং করার প্রয়োজন নেই, আমাকে দলীয় সদস্যপদ নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমার একটা বক্তব্য থাকবে, আমার একটা কথা থাকবে, মতামত থাকবে, প্রয়োজনে আমার যেখানে কাজ করার সুযোগ আছে আমি সেখানে কাজ করব। এটাতে আমি খুবই একমত আপনি যেটা বললেন লাস্টে। এবং লাস্ট যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানে সবগুলো আসনে কে জিতেছে? বিএনপি জিতেছে। লাস্ট সিটি কর্পোরেশন মানে ওই যে রাজশাহী, গাজীপুর, কুমিল্লা। তো এখানে এত বড় একটা দল এবং বিএনপির মনোনীত প্রার্থী যারা ছিল, সমর্থিত প্রার্থী যারা ছিল, তারা সবাই জয়লাভ করেছে। এত বড়, সেটি তো ব্যারিস্টার আহসান বারবার বলবার চেষ্টা করছেন যে আপনারাই তো জিতছেন, তো আপনারা নির্বাচনে এখন আসছেন না কেন? কেন 5 জানুয়ারি এলেন না, বা কেন? তখনকার সিচুয়েশনটা আর এখনকার সিচুয়েশন এক না। তখনকার যে সিচুয়েশনটা, আমি সেটাই বলেছি, এখন কেন নির্বাচনটা? এটা একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমি সেটা দিতে পারতাম। কখন চান পরিবেশ? এক্স্যাক্টলি, পরিবেশটা তৈরি করার দায়িত্ব তো গার্জিয়ানের। হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কান্ট্রি? পরিবেশ বলতে কি হয়, মানে পরিবেশ তো ওনারা দায়ী করছেন, পরিবেশ যেটি নষ্ট হয়েছে আপনারা নষ্ট করেছেন, নাশকতা, সহিংসতা করে, ওনাদের ভাষায়, এটা আমার বক্তব্য না। তো পরিবেশ বলতে আপনি কি বোঝাচ্ছেন? পরিবেশটা বলতে যে আমাকে তো কথা বলার সুযোগ দিতে হবে, আমার মতামত চাইতে হবে, প্রয়োজনে এটা রিটার্ন মতামত চাইতে হবে, তোমরা কি কি চাও। আমরা যদি 10টা মতামত দিয়ে থাকি, আমাদের 5টা মতামত নেই, যে 5টা মতামত নেওয়া ইমপ্র্যাকটিকেবল, এটা নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদেরকে তো সব জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা যে অপচেষ্টা, যে তুমি যেন নির্বাচন না করে, এই ধরনের একটা মানসিকতা। মানে লাস্ট 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক, এটাই তো আওয়ামী লীগ চায়নি। কারণ কিছু কিছু নির্বাচনে, আমি আইনজীবী হিসেবে বলতে পারি, কিছু আমি আমার এলাকা কিশোরগঞ্জ, ওখান থেকে আমি অনেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছি। দেখা গেছে ওখান থেকে যেন ইলেকশনটা না হয়, সেই কারণে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সকলের মনোনয়নপত্র বাতিল করা হলো। এবং এটাতে আমি কি বলবো, এত গুড পয়েন্টস ছিল যে তাদের নমিনেশন পেপারটাকে ভ্যালিড করার, যে একটা নির্বাচন হোক। তো কাজে ওই আসনগুলোতে নির্বাচন হোক, সেটাই তো আওয়ামী লীগ চাইনি। আমি আমাদের বাজিতপুর এবং নিকলি আসনের যে নির্বাচনটা হলো, বা নির্বাচন হয়নি, সেখান থেকে অনেক ক্যান্ডিডেট ছিল, স্বতন্ত্র প্রার্থীর ক্যান্ডিডেট ছিল, তাদের সকলের মনোনয়নপত্র বাতিল করা হলো। এবং আমি নিজে ফাইট করেছি এখানে, এবং আমার খুব ভালো পয়েন্ট ছিল, কিন্তু আমাকে এগুলো তো কনসিডারেশন নেওয়া হয়নি। যে কারণ এখানে যদি একটা ফেয়ার ইলেকশনের বক্তব্য আসে, তাহলে যে সিলি যে বিষয়গুলো আছে সেগুলো তো একটু অবলোক করতে হবে, যদি সিলি মিস্টেক থাকে। সো আপনার অভিযোগ হচ্ছে যে ক্ষমতাসীনরা খুব পরিকল্পিতভাবে এগুলো করেছে, নির্বাচন কমিশনকে, প্রশাসনকে, আদালতকে, সবকিছু ব্যবহার করে একটা কুক্ষিগত করার যে অপচেষ্টা, সেটাই এখন চলছে এবং এটা সব জায়গায় ছড়িয়ে গেছে। সো এই যে ভালো পরিবেশ, এই ভালো পরিবেশের জন্য আপনাদের কোনো দায় নেই? এবং অবশ্যই ববি হাজ্জাজ তো দুপক্ষকেই দায়ী করছেন। অবশ্যই আমাদের দায় আছে। কি দায় আছে? মানে দায়টা হচ্ছে যে প্রথমে তো আপনারা কিভাবে সহায়তা করতে পারেন যে ভালো পরিবেশ তৈরি করতে? আমাদেরকে ডাকা হোক, আমাদের মতামতগুলো নেওয়া হোক। কি চাও তোমরা? আপনার সংলাপের এক্স্যাক্টলি সংলাপ চাই আমরা। এটা তো আমরা না, বাইরের যে ইন্টারন্যাশনাল কান্ট্রি, অন্যান্য কান্ট্রি থেকে একই বক্তব্য আসতেছে, ইউনাইটেড নেশনস থেকে একই বক্তব্য এসেছে যে সংলাপ হোক। ওদের প্রতিনিধি এসেছে, কেউই তো ফলপ্রসূ কোনো কিছু করতে পারেনি। এগুলো তো রিসেন্ট পাস্টের ঘটনা। সংলাপ হোক। জি, দেখুন, ব্যারিস্টার আতিক আগেই বলেছিলেন যে তারা ছোট্ট একটি আবদার নিয়ে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। এটা তো আবদারের বিষয় না, নির্বাচন আপনার গণতান্ত্রিক অধিকার, আবদার করার প্রয়োজন তো সেখানে আসছে না। আর সরকার এই সময় কেন নির্বাচন দিল, এই বিষয়টি উনি বারবারই বলছেন। আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে আওয়ামী লীগ খুব সুকৌশলে একটি নির্বাচন এই সময় দিল। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কমিশন যদি আসলেই এটি ইনক্লুসিভ ইলেকশন চায়, পার্টিসিপেটরি ইলেকশন চায়, 2-1 দিনে কি খুব বেশি হেরফের হয়ে যেত কিনা? এখন পর্যন্ত উনি বলেছেন যে তারা একটি আবদার করেছেন, আবদার রাখা হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে তারা রিটেন স্টেটমেন্ট দেয় কোরকম ভাবে, কারণ এখন তো মিডিয়ার মাধ্যমে দেশের জনগণ সবকিছুই জানতে পারে। নির্বাচন কমিশন কি এমন কোন সিদ্ধান্ত নিয়েছে যেটা সংবিধান পরিপন্থী, নির্বাচনী বিধিমালা পরিপন্থী? এমন কোন সিদ্ধান্ত তো নেওয়া হয়নি যে তারা আবদার করেছে আর আবদার রাখা হলো না। কিন্তু সব সংবিধান, বিধান এগুলো ধরে কি রাজনৈতিক প্রক্রিয়া চলে? আমি সেটা বলছি না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এবং একটা বিষয় এখানে অবশ্যই বলতে হয় যে দেখুন, আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, অন্যান্য দলের মতাদর্শী যারা আছে, তারা সকলেই কিন্তু এই দেশেরই মানুষ, তারা কিন্তু দেশের বাইরের কোনো মানুষ না। তো সেই ক্ষেত্রে এই দেশের মানুষের
জনগণের যে অধিকার এবং জনগণের যে স্বার্থ সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের না, যে সকল বিরোধী দল আছেন তাদেরও কিন্তু কিছু দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা থাকা অবশ্যই সরকারের দায়িত্ব বেশি, এবং সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্বিক চেষ্টা করে যাবে, এবং বিরোধী দলের কাজই হচ্ছে যে সরকারের ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দিবে। কিন্তু সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার থেকে সরে এসে যদি তারা সরকারের বিভিন্ন ধরনের অর্জনকে তারা ছোট করে দেখানোর জন্য, খাটো করে দেখানোর জন্য, যদি যেমন তিনি বলেছেন যে আমাদের যে অ্যাচিভমেন্টটা ছিল সেটা, যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল। আপনাদের অ্যাচিভমেন্টটা কি, আপনাদের টার্গেটটা কি, সেটাই তো আমরা বুঝতে পারছি না। আপনাদের টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে না যাওয়া, আরএমজি সেক্টর ধ্বংস করে দেয়া। আগে তো অ্যাম্বুলেন্সও হরতালের আওতার বাইরে ছিল, ববি ভাই যেটা বললেন, এখন তো অ্যাম্বুলেন্সে করেও মানুষ আসতে পারে না, অ্যাম্বুলেন্সের মধ্যেও আপনারা পেট্রোল বোমা মারছেন। তো আপনারা লেভেল প্লেইং ফিল্ড তো অলরেডি, আমি যেটা বলেছি, ব্যাটেল ফিল্ড হয়ে গিয়েছে। তো আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই, যেখানে আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো অগ্রগতির দিকে যাচ্ছে, আমাদের জিডিপি গ্রোথ বাড়ছে, আরএমজি সেক্টরে আমরা গর্ব করার মতো একটি পজিশনে আছি, এখন আমরা দ্বিতীয় অবস্থানে আছি, চায়নার পরে এখন বাংলাদেশের অবস্থান। শিক্ষাক্ষেত্র বলেন, সবকিছুতেই আমাদের নারী শিক্ষা বলেন, শিশু মৃত্যুর হার, সবকিছুতে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে অনেক ভালো জায়গা আছি। তো এই জায়গাগুলো থেকে ওনাদের অ্যাচিভমেন্টই হচ্ছে যে ওনারা দেশকে অচল অবস্থা করার জন্য ওনারা চেষ্টা করছেন। তাদের অ্যাচিভমেন্টে তারাই বলতে পারবেন কতটুকু তাদের অ্যাচিভমেন্ট হয়েছে, তারা কি অ্যাচিভ করেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার তো মনে হয় যে বিএনপির থ্যাংক ইউ দেওয়া উচিত আওয়ামী লীগকে এই সময় নির্বাচন দেওয়ার জন্য। তা না হলে আওয়ামী লীগ তো রক্ষা করলো বিএনপিকে, তা না হলে তারা আরো বেশি আনপপুলার হয়ে যেত। জনগণের কাছে বিএনপি এত বেশি আনপপুলার হয়ে যাচ্ছে, বিএনপি নিজে তো কনফিউজ হয়ে গিয়েছে, আমরা কি আন্দোলন কি আদৌ চালাবো নাকি আমরা আন্দোলন বন্ধ করে দিব। বিএনপির পক্ষ থেকে অনেকেই বলছেন যে আন্দোলন আর চালানোর কোনো মানেই হয় না, আবার তারা বলছেন যে নীতি নির্ধারণী জায়গায় যারা আছেন তারাই ভালো করে বলতে পারবেন। তার মানে আমরা কি দেখছি, বিএনপির মধ্যেই কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, যেখানে আজকে দেশ এমন একটি অবস্থানে আছে যেখানে আমরা সকল দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলেরও যারা আছেন, মতের আছেন, আমরা সবাই মিলে একটা কমন কনসেনসাস ফর্ম করতে পারি যে দেশের অগ্রগতির জন্য এখন আমাদের কি করা উচিত। আমাদের মেয়র ইলেকশনে যাওয়া উচিত, সিটি কর্পোরেশন ইলেকশনে যাওয়া উচিত। আমাদের যে সমস্যাগুলো আছে, ঢাকাবাসীদের যে সমস্যাগুলো আছে, চিটাগাংবাসীদের যে সমস্যাগুলো আছে, সেগুলো প্রথমে চিহ্নিত করা উচিত, এবং এই চিহ্নিত সমস্যাগুলো সমাধানের মাধ্যম হচ্ছে একটি সুষ্ঠু, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করা। সে কারণে বিএনপিরও তো দায়িত্ব আছে, বিএনপিরও একটি বড় রাজনৈতিক দল, তাদের সমর্থক গোষ্ঠী আছে, তারাও তো এটার বেনিফিশিয়ারি হবে যদি একটি ভালো ইলেকশন হয়, আমরা আবার আমাদের নগর প্রতিনিধি পাই, আমরা এটার বেনিফিশিয়ারি তো শুধুমাত্র আওয়ামী লীগ হবে না, বিএনপি হবে, সবাই তো আমাদের দেশেরই জনগণ। জি জি, সবাই সবাই উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। শহর, ঢাকা শহর, চিটাগাং শহর দেশের বাইরে না, কিন্তু এটার অ্যাডমিনিস্ট্রেশনের ইলেকশন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইলেকশন। আর সরকারের অর্জন ছোট করে দেখা, আসলে আমার মনে হয় না সরকারের অর্জন কেউ স্পেশালি ছোট করে দেখছে, কিন্তু সরকারের বাইরে যারা আছে তাদের সবার দায়িত্ব সরকারকে ক্রিটিসাইজ করা, তাদের অ্যাকচুয়াল দায়িত্ব। অবশ্যই সরকারের অর্জনকে নামিয়ে নেয়া না, নট টু ডিস্ট্রয় ইট বাট টু ক্রিটিসাইজ ইট, সো দ্যাট সব কাজের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সবচেয়ে ভালো মহৎ কাজের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। সো সরকারের বাইরে যারা আছে, তারা অপোজিশন পার্টি থাক বা তার বাইরে কোনো দল থাক, কারণ অপোজিশন পার্টি তো অফিসিয়ালি শুধু একটাই থাকতে পারে, তার বাইরে কোনো দল থাক, তাদের কিন্তু দায়িত্ব সরকার প্রত্যেকটা ভুল ত্রুটি ধরিয়ে দেয়া। সো ওটা আসলে কোনো দলেরই নেগেটিভিটি না, মানে নেতিবাচক কিছু না, তাদের দায়িত্বই সেটা। জাতীয় রাজনীতি এক জায়গায়, এই সিটি কর্পোরেশন ইলেকশন আরেক জায়গায়। প্রথমত এইভাবে আমাদের দেখতে শুরু করা উচিত, কারণ আইনতভাবে, নীতিগতভাবে এটা নির্দলীয় নির্বাচন। আর জাতীয় রাজনীতি, কারণ সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমি জাতীয় রাজনীতি নিয়ে একটু কথা বলি। জাতীয় রাজনীতি আমাদের এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন দেশের মানুষের কাছে সার্টেনটি থাকে, দেশের মানুষ জানে। আজ থেকে 2-3 বছর আগে আমরা সবসময় জানতাম যে আচ্ছা 2 বছর পর ইলেকশন হবে, তার আগ পর্যন্ত আমরা এরকম হবে। ইলেকশনের বছরটা আমাদের সবসময় কিছুটা কোন্দল হয়, কিছুটা আন্দোলন হয়, কিছুটা এই সেই হয়, অস্থিরতা থাকে, আমরা সেটার জন্য কিছুটা হলেও প্রস্তুত থাকি। যদিও 2013 যে ধরনের অস্থিরতা আমরা দেখেছি, এটা এর আগে বেশি দেখিনি, বাট কিছুটা তৈরি থাকে। কিন্তু সার্টেনটিটা খুব দরকার, এবং সার্টেনটিটা সবাইকে মিলে দিতে হবে। আমি জানি এর আগের বার আমি বক্তব্য শেষ করার সময় আমি বলছিলাম যে আমাদের সবাইকে তার দায়ভার নিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে, কারণ
দেশ পরিচালনা করার দায়িত্ব সরকারের। যদি ডায়ালগ প্রয়োজন হয় তাহলে সরকারের এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে সবাই ডায়ালগ করতে পারে। যদি অন্য কিছুর প্রয়োজন হয় সেটা সরকারের দায়িত্ব সবকিছু করা। এবং তখন যদি কেউ এগিয়ে না আসে তখন পুরো দায়ভার তার উপরে পড়বে। সরকার একটা চ্যানেল খুলে দেওয়ার পর যদি কেউ এগিয়ে না আসে পুরো দায়ভার তার উপরে পড়বে। তখন আমরা আঙ্গুল তুলিয়ে দোষারোপ করতে পারি যে আপনার দোষ, তার জন্য দেশের এখন এই অবস্থা। কিন্তু এখন অনেক ধরনের নাশকতা হচ্ছে এবং নাশকতার জন্য আমরা একে ওকে দায় দিতে চেষ্টা করছি, কিন্তু নাশকতার বাইরের যে আন্দোলনটা, যেটা সার্বিক পরিস্থিতির যে অবনতিটা, যে আন্দোলনটা ঘটিয়েছে, সেই আন্দোলনটা কিভাবে থামানো যায়, সেই আন্দোলন থেকে দেশকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, সেটার জন্য যদি যারা আন্দোলন করছে তারা একটু সংলাপ চায়, তাহলে সরকারের দায়িত্ব তাদের ওই সংলাপের জায়গাটা করে দেয়। এটা সরকারের দায়িত্ব। নাশকতার সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই, নাশকতার সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ থাকতে পারে না। কিন্তু যখন বড় একটা দল বারবার বলছে নাশকতা তারা করছে না, তখন এক নম্বর ওই নাশকতা যারা করছে তারা যদি ওই দলের সাথে কোনোভাবে সম্পৃক্তও থাকে তাদেরকে ওই দলের বাইরে ট্রিট করো। তাদের সাথে ল এনফোর্সমেন্ট যা ট্রিটমেন্ট করবে ওই দলের বাইরে, রাজনৈতিক ক্ষেত্রের বাইরে তাদের সাথে ট্রিটমেন্ট হবে, তারা যেই দলের মেম্বারশিপ থাক বা যেই দলের সাথে তাদের সম্পৃক্ততা থাক। আর তাছাড়া আন্দোলনের ব্যাপারটা আসলে সরকারের এই দায়িত্বটা নিয়ে তাদের সাথে তারা যদি এগিয়ে আসে যে সংলাপে আমরা আন্দোলন থামাবো, তাহলে সরকারের এই দায়িত্বটা নিয়ে এগিয়ে আসা উচিত। আমরা শেষের দিকে ব্যারিস্টার আতিক 1 মিনিট সময় আলোচনাটা কিভাবে শেষ করে আনবেন আপনি? আমি ববি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি একটা জিনিস বারবার সাইড করেছেন এন্ড রাইটলি পয়েন্টেড আউট যে উন্নতি দেশের সরকারের অর্জনকে বিএনপি ধূলিসাৎ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, আমরা ঢালাওভাবে তাদের ইয়ে করব না। এখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে শুধুমাত্র আমি কিছু কিছু সেক্টরে আমার ভালো করেছি মানে কি আমার উন্নতি হয়ে গেল? অনেক ল্যাকিং থাকতে পারে, অনেক গ্যাপ থাকতে পারে। সেই গ্যাপগুলো তো আপনি যদি পার্শ্ববর্তী জিনিসগুলোকে টেনে না নিয়ে আসেন তাহলে কিভাবে হবে? এডুকেশন সেক্টর কি অবস্থা, ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে, এইটা প্রিভেনশনে কি অবস্থা যে আমরা এডুকেশন সিস্টেমকে ভেঙে দিচ্ছি। কোন ইউনিভার্সিটিতে রিসার্চ বেস কিছুই হচ্ছে না, ছাত্রলীগ দখল করে আছে, এখানে ছাত্রদলের কোনো অ্যাক্সেস নেই। তো কাজেই অর্জন শুধুমাত্র কিছু কিছু জায়গায় অর্জন দেখালে হবে না, যে এরকম করতে হবে যে আমাদের যেন প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট যেন হয়ে থাকে, তাহলে প্রকৃত উন্নতি সম্ভব। কাউকে বাদ দিয়ে, কাউকে ইগনোর করে, কাউকে একদম সাইড করে যদি আমি বলি যে হ্যাঁ অনেক অর্জন হয়েছে, অনেক উন্নতি হয়েছে, তাহলে মনে হয় এটা শুধুমাত্র নিজের ঢোল পিটানো হয় আর কি। এই ক্ষেত্রে মনে হচ্ছে যেটা। জি, আমি যেহেতু সাথে কিছু পয়েন্ট তুলেন, আমি জাস্ট কুইকলি একটু অ্যাড্রেস করি যে আপনার পয়েন্টগুলো যতই সঠিক হোক, আপনার এটাও চিন্তা করতে হবে যে এখন যে জায়গাতে আমরা এসেছি, ডিসিসি নির্বাচন, ঢাকা শহর, ডিসিসি এবং চিটাগং নির্বাচন আর কি, এই সিটি নির্বাচনগুলো ঢাকা শহর আর চিটাগং শহর নিয়ে। এবং আপনি যে প্রবলেমগুলোর কথা বললেন, এই প্রবলেমগুলো কিন্তু ঢাকা শহরেও বিরাজমান, চিটাগং শহরেও বিরাজমান। এবং ঢাকা শহর আর চিটাগং শহরে যদি আপনি নির্বাচন দিয়ে আপনার ওই পিপলস রিপ্রেজেন্টেটিভ এই শহর এবং এই দুটো শহরের অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে না আসেন, তাহলে এই শহরের প্রবলেমগুলো কিন্তু আপনি মেটাতে পারছেন না। প্রথমে তো আপনি জাতীয় প্রবলেমগুলো তো আপনি মেটাতে পারছেনই না, আপনারা রাজনৈতিক কোন্দলে আটকে আছেন। কিন্তু এখন একটা সুযোগ এসছে এই ঢাকা শহর এবং চিটাগং শহরের প্রবলেমগুলো অ্যাটলিস্ট কিছুটা মেটাতে চেষ্টা করা। সেই চেষ্টাতে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেখানে যেন ঢাকা শহরের স্কুল কলেজগুলোর, সরকারি স্কুল কলেজ, পাবলিক স্কুল কলেজ তৈরি বা সেটার কোয়ালিটি নিয়ন্ত্রণে যেন আমরা এগিয়ে যেতে পারি। ঢাকা শহর চিটাগং শহরের জনবসতি যেখানে যেখানে পানি পাচ্ছে না, ইলেকট্রিসিটি পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, বা এই বর্জ্য নিষ্কাশনের অবস্থা নেই, সেগুলো যেন আমরা এটা তৈরি করার দিকে একটু এগিয়ে আসতে পারি। ঢাকা চিটাগং শহরগুলোর জনগণ যেন আরেকটু ভালোভাবে তাদের জীবনধারা এগিয়ে যেতে পারে এবং দেশের জন্য, জাতির জন্য আরেকটু ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে, সেই দিকে যেন আমরা একটু এগিয়ে যেতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে হয়তো জাতীয় রাজনীতির বাইরে এসে এই শহর নির্বাচনগুলোর দিকে আমরা একটু তাকাই। জি, ববি ভাই ডায়ালগের কথা বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এন্ড ইফ আই গেট দ্য মেসেজ রাইট ফ্রম হিম, যে সংলাপ কাদের সাথে হবে? সংলাপ হবে সহিংসতার রাজনীতি যারা করে তাদের সাথে কখনোই সংলাপ হবে না। তো আমার কাছে মনে হয় যে বিএনপি থেকে যদি এই ধরনের একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়, যে স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং স্বাধীনতার সপক্ষের শক্তি কারা, এটা আমরা সবাই জানি, তারা যদি জামাতে ইসলামের মতো একটি সহিংস রাজনৈতিক দলের সাথে থেকে সরে এসে ইনিশিয়েটিভ নেয়, দেন আওয়ামী লীগ উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট ইনিশিয়েটিভ। এবং ইনিশিয়েটিভ তো একটা নেওয়া হয়েছিল এর মাঝখানে, যখন মরহুম কোকো সাহেব মারা যান, সেখানে দেশের রানিং প্রধানমন্ত্রী গিয়েছিলেন
দেশের সাবেক প্রধানমন্ত্রীকে সমবেদনা জানানোর জন্য। তো আমি যদি আপনার দিকে হাত বাড়িয়ে দেই, আমারও দেখতে হবে যে আপনার হাত ওই দিক থেকে এগিয়ে আসে কিনা। অর্থাৎ আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে ববি ভাই যেটা বললেন, যে কার দিকে আমরা আঙ্গুল তুলে দেখাবো, যে আপনার কারণে, আপনি ইনিশিয়েটিভ না নেওয়ার কারণে, অথবা আপনার যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সেটাতে আপনি রেসপন্স না করে আপনি আপনার স্ব অবস্থানে অনড় থাকার কারণেই কিন্তু আজকে এই রাজনৈতিক অচল অবস্থা, অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো আমরা এখনো আশাবাদী। আজকে আমরা এখানে অনেকেই আছি এবং তরুণ সমাজকে নেতৃত্ব দিচ্ছে এরকম অনেকেই আছে। তো আমাদের আকাঙ্ক্ষা এটাই থাকবে যে আজকের এই রাজনৈতিক অচল অবস্থা অচিরেই সরে যাবে এবং আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। আলোচনা হয়তো এখান থেকে আরো এগিয়ে নেওয়া যেত, কিন্তু সময় যেহেতু নেই আর আলোচনা আমি কাউকে সুযোগ দিতে পারছি না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, তার অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার আতিকুর রহমান, ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং মিস্টার ববি হাজ্জাজ, অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমার তিন অতিথি নানা বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু ঘুরে ফিরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিএনপি এই নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিএনপির অবরোধ, হরতালের এই রাজনীতি এবং তার সূত্র ধরে যে নাশকতা, সহিংসতা, সেটি বন্ধ হবে কিনা অনিশ্চয়তা রয়েছে। আদৌ শেষ পর্যন্ত বিবাদমান পক্ষগুলোর মধ্যে কোনো সংলাপ সমঝোতা হবে কিনা, এবং এগুলো যে এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার আবর্ত থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে যদি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে চাই, বাংলাদেশকে এটি রাজনৈতিকভাবে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাই এবং বাংলাদেশকে একটি সম্মানজনক, বাংলাদেশের ভাবমূর্তি একটি সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এবং সেখানে এই নিশ্চিহ্নকরণের রাজনীতি যে প্রবণতার মধ্যে অভিযোগ রয়েছে, প্রধান দুটো পক্ষই কম বেশি এর মধ্যে আছে নিশ্চিহ্নকরণের রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে আসলে অন্তর্ভুক্তিমূলক এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে যেতে হবে। এবং সেখানে এই প্রধান দুটো রাজনৈতিক দল সহ অন্য সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে এই দুটো দলের সবচাইতে বেশি ভূমিকা রাখবার দরকার এবং তার মধ্যে যারা ক্ষমতা আছেন তাদের দায় দায়িত্ব সবার চেয়ে বেশি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।